সি আজকে হচ্ছে 12-এর ফার্স্ট অর্গানিকের ক্লাস করাচ্ছি আমি। তখন ব্যাপারটা হচ্ছে যে অলরেডি আমাদের হয়ে গেছে ইন্ট্রোডাকশন পার্ট ক্লাস 11-এ, অনেকেই আমরা করে ফেলেছি অলরেডি। বাট ব্যাপারটা কি হয়, অনেক সময় একটা লং গ্যাপ হয়ে গেছে। আর অর্গানিকের মতো সাবজেক্ট অ্যাটলিস্ট একটা রোজ প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আহ, শুরুর আগে দু একটা কথা একটু বলে নিই, তারপরে আমি শুরু করছি। 1-2 মিনিটই বলবো। সেটা হচ্ছে যে যেটা হয়ে থাকে প্রত্যেকবার, মানে এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। আমাদের তো অন্যান্য অনেক সাবজেক্টের চাপ আছে, শুধুমাত্র কেমিস্ট্রি পড়তে হয় তা তো নয়। ফিজিক্স, ম্যাথস, লিটারেচার, আরও অনেক সাবজেক্টস থাকে, বায়োলজি। তো এখন প্রত্যেকটা সাবজেক্টেরই নিজস্ব নিজস্ব চাপ থাকে, যেই কারণে একটা সাবজেক্টকে যে রোজ নিয়ে আমরা বসবো এটা সবসময় সম্ভব হয় না। বাট সেক্ষেত্রে কি হয়, এই অর্গ্যানিকের মতো পার্ট একটু হ্যাম্পার্ড হয়। যেমন ধরো তোমরা এখন প্রত্যেকেই ফিজিক্যাল কেমিস্ট্রি করেছো, সলিউশনের পার্ট করেছো। এবার এবার ধরো আজকে তোমরা নর্মালিটি পড়লে, কালকে পড়লে না, পরশু দিন পড়লে না, তারপরের দিন পড়তে বসলে একটু প্রবলেম হবে, বাট স্টিল তোমরা ওটাকে ফেচ করে নিতে পারবে। বাট অর্গ্যানিকের ক্ষেত্রে একটা প্রবলেম যেটা প্রত্যেক বছর বছর লক্ষ্য করেছি, অনেক ভালো ভালো স্টুডেন্টদের মধ্যেও দেখেছি জিনিসটা। ধরো 3-4 দিন গ্যাপ দিয়ে দিল, শরীর খারাপ হলো বা কিছু একটা হলো, তো সেক্ষেত্রে কী হয়, অর্গ্যানিকটা মানুষজন ভুলে যায়। আর ক্লাস 11-এ তো তোমাদের সেই অর্থে কোনো রিয়াকশানস হয়নি এখনো পর্যন্ত, মানে সিলেবাসে ছিল বাট আমাদের করা হয়ে ওঠেনি আর সময় মতো। বাট এবার তোমাদের করতেই হবে। তো আমি যতদূর সম্ভব এই আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি যেরকম চলছে চলুক, বাট আমি অর্গ্যানিক কেমিস্ট্রিটা একটু তাড়াতাড়ি করে টানবো এইবার, ঠিক আছে? মানে খুবই তাড়াতাড়ি টানবো। তো তোমাদের আগে থাকতে একটা কথা একটু বলে রাখছি, এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকো। সেটা হচ্ছে যে অর্গ্যানিকের প্র্যাকটিসটা এবার একটু হিউজ হবে। মানে এতদিন পর্যন্ত তোমাদের প্র্যাকটিসটা তোমরা যারা করেছো, আমার প্রত্যেককে মনে আছে, যারা যারা প্র্যাকটিস দেখিয়েছো, ভালো লেগেছে দেখে খুব। আইউপ্যাক নেমিং ছিল, আইসোমেরিজম ছিল, আর রেজোনেন্স ছিল। আমাদের প্র্যাকটিসটা টোটালি ইট ওয়াজ রেস্ট্রিক্টেড টু রেজোনেন্স। আমার যতদূর মনে পড়ছে লাস্ট অনেকে রেজোনেন্স করেছো তোমরা, ভালোই করছিলে। এবার রেজোনেন্স আমরা আবার শিখবো, মানে কি অলরেডি শিখে রয়েছে, ওটাকে আমরা চর্চা করব। বাট আমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে আজকের যে পার্টটা, স্পেশালি আজকের পার্টটায় তোমাদের বেসিক্যালি আলাদা করে প্র্যাকটিসের মতো কিছু থাকবে না, সত্যি কথা বলতে গেলে। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল পার্ট। 11-এর একদম ফান্ডামেন্টাল পার্টটা আজকে দিয়ে আমরা শুরু করব। বাট ফ্রম দ্য নেক্সট ক্লাস অনওয়ার্ডস, মানে আমি নেক্সট যেদিনকেই ক্লাস নিই না কেন, আমি খুব চেষ্টা করব রেগুলার বেসিসে এই ক্লাসটা নেওয়ার। মানে এটা যত মানে ফ্রিকোয়েন্ট নেওয়া যাবে তত আমাদের ভালো। এটা শুধুমাত্র তোমাদের প্রেশার দেবে না, এটা তোমাদের একটা মারাত্মক কানেকশানের মধ্যে রাখবে। তারপর আস্তে আস্তে যখন আমাদের অর্গানিকটা রেডি হয়ে যাবে, তখন আস্তে আস্তে ক্লাসটাকে আমরা একটু একটু গ্যাপ মারতে পারবো। কিন্তু এই মুহূর্তে তোমাদের যেটা আমি আগে থেকেই বলে রাখছি, প্লিজ বি প্রিপেয়ার্ড। অর্গানিকের প্র্যাকটিসটা একটু হিউজ হতে চলেছে। এবারে হিউজ মানে এরকম না যে সব সাবজেক্ট ছেড়ে দিয়ে শুধু এটা নিয়েই পড়ে থাকো। তোমাদের কাজ হবে হচ্ছে শুধুমাত্র ডেইলি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা প্রথমত বসা, আর কিচ্ছু না। যে রিয়াকশানসগুলো এখানে থাকবে, ওই রিয়াকশানে দুটো ফর্ম থাকে, একটা জেনারেল ফর্ম থাকে, একটা এক্সাম্পল থাকে। সি আই এম নট টকিং অ্যাবাউট দ্য মেকানিজম। হায়ার স্টাডিজে এগোনোর জন্য আমাদের রিয়াকশনের মেকানিজম জানাটাও খুব দরকার হয়ে পড়ে। বাট আমি এখনও পর্যন্ত মেকানিজম নিয়ে কোনো আলোচনায় যাব না। মেকানিজম অবশ্যই আমরা শিখবো, কিন্তু আমাদের প্রথম বেসিক কয়েকটা ক্লাসে আমাদের শুধু থাকবে রিয়াকশনের জেনারেল ফর্ম আর রিয়াকশনের এক্সাম্পল। জেনারেল ফর্ম আমি শেখাবো, এক্সাম্পল তোমরা করবে আমার সঙ্গে সঙ্গে, এমনি শিখে যাবে তোমরা, তার জন্য আমি হেল্প করে দেবো। বাট দ্য ফ্যাক্ট ইজ, মেকানিজমটা যদি প্রথমেই আমরা দুম করে শুরু করে দিই, কেউ বই খুলতে যেও না হুট করে, মানে এই দেখি তো একটু অর্গানিকটা তো এগিয়েছে, দেখি একটু বইটা কী আছে, দেখতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই। মেকানিজম অ্যান্ড অল দ্যাট, ওইগুলো থেকে কিন্তু ঘাবড়ে যাবে না। আমরা সব করবো, এমনি তো করতেই হবে আমাদের ওগুলো। সিলেবাসেও আমাদের অনেক কোশ্চেন দিয়ে দেয়, একটু কম্পারেটিভলি কম দেয় ডাব্লিউবি, বাট যাই হোক ওরকম দেয়। সিবিএসসি টিবিএসসিতে আছে যে শো দ্য মেকানিজম অফ দিস রিয়াকশন, ডাব্লিউবিও দেয়। ফালতু কথা বলে লাভ নেই, সব বোর্ডই দিয়ে থাকে। তো শো দ্য মেকানিজম অফ দ্য রিয়াকশন। তো মেকানিজম শুধুমাত্র যে আমাদের নিট বা জয়েন্টের জন্য লাগে তা না, বোর্ডের ক্ষেত্রেও লাগে। তো মেকানিজমও আমরা করবো, বাট ব্যাপারটা হচ্ছে প্রথম দিনই যদি আমরা মেকানিজম নিয়ে বসে পড়ি, তাহলে আমাদের অর্গানিকের প্রতি ইন্টারেস্টটা চলে যাবে, কারণ প্রথম দিনই মনে হবে আমরা উর্দু শিখছি। তো ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয়, যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আগে একটু এই জিনিসটার ভিতরে ঝাঁপিয়ে পড়া উচিত। তারপরে আস্তে 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 করে আমরা ফান্ডামেন্টালগুলো শিখতে পারবো। ওয়েল, আজকে একদম বেসিক এবিসিডি থেকে শুরু করছি আমি, তোমাদের কোনো অসুবিধা হবে না। একটু ধৈর্য রাখবে, এর মধ্যে অনেক কিছু হতে পারে তোমরা জানো, আবার অনেক কিছু হতে পারে যেগুলো হয়তো ভুলে গেছো, বা হয়তো সেইভাবে মনে নেই যেভাবে আমি করিয়েছিলাম। তো একবার একটু দেখে নেওয়া যাক কতটা আমাদের মনে আছে, দেখা যাক। এইটার উপর বেস করে আমাদের নেক্সট দিনের ক্লাসগুলো হবে। তো অর্গানিকটা খুব তাড়াতাড়ি শুরু করতে পেরেছি আমরা অলরেডি, মে মাস, যদিও দেরি হয়ে গেছে বলতে গেলে, মে মাসের শেষ বলতে গেলে জুন মাস। তো আমাদের টার্গেট থাকবে যে করে হোক আগস্ট সেপ্টেম্বরের মধ্যে পুরো গুটিয়ে নিয়ে যেন আমরা সলভ করে ফেলতে পারি। আগস্ট তো মানে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স আগস্ট। ওকে, চলো তাহলে স্টার্ট করছি আজকে আমরা অর্গানিকের ফার্স্ট বেসিক ফান্ডামেন্টাল। অর্গানিক,
আচ্ছা, আরেকটা জিনিস বলি, অর্গানিক লেখানোর ক্ষেত্রে তোমরা আগের বছরও দেখেছো আমি একটু ল্যাঙ্গুয়েজ সুইচ করি, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার আমি ইংলিশে লিখছি না বাংলায় লিখছি, এই ফান্ডামেন্টাল ক্লাসগুলো ইংলিশ বাংলায় কিছু যায় আসে না। তোমাদের যাতে খুশি তোমরা লিখতে পারো, ইংলিশে লিখলে ইংলিশে লেখো, বাংলায় লিখলে বাংলা লেখো, যার যা খুশি লেখো। কারণ তোমাদের তো এখন আইউপ্যাক নমিনক্লেচার নিশ্চয়ই দেবে না। হ্যাঁ, বাই দ্য ওয়ে, সিবিএসসি যারা স্টুডেন্ট আছো তাদেরকে একটা কথা বলে রাখি, সিবিএসসি স্টুডেন্ট, আইউপ্যাক নমিনক্লেচার কিন্তু খুব জরুরি, তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবে। ডাব্লিউবিদের জেনারেলি আইউপ্যাক নমিনক্লেচার 11-এর পরে 12-এ আর দেয় না, বাট দিলেও অবাক হব না, কারণ তোমাদের এখনও পর্যন্ত 11-এর কোনো পরীক্ষা হয়নি। তো যদি আইউপ্যাক নমিনক্লেচারকে ওরা সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দেয় তো আমি অবাক হব না, বাট জেনারেলি দেওয়ার কথা নয়। বাট সিবিএসসি তোমরা কিন্তু রেডি থাকবে। তো সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, সবাই শিখবো আমরা আইউপ্যাক নমিনক্লেচার, কী আছে, আগের বছর শিখেছি এবছর শিখবো, কোনো ভয়ের ব্যাপার নেই। তো অর্গ্যানিক শিখতে গেলে অর্গ্যানিকের যে বেসিক ফান্ডামেন্ট, মানে একদম বেসিক যে ইউনিটটা, সেটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য বেসিক ইউনিট অফ অর্গ্যানিক কেমিস্ট্রি? অর্গ্যানিক কেমিস্ট্রির একদম বেসিক ইউনিটটা হচ্ছে, অর্গ্যানিক কেমিস্ট্রির একদম বেসিক ইউনিটটা হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? আমি এই পার্টটা একটু ইংলিশে লিখছি, তোমরা ইয়ে করো না। হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন ইজ দ্য বেসিক ইউনিট অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। আচ্ছা, এবার যদি কারোর মনে থাকে যে হাইড্রোকার্বন কাকে বলা হয়, হাইড্রোকার্বন হচ্ছে দোজ organic compounds or those chemical compounds which contain only carbon and hydrogen atoms, ঠিক আছে? combination of carbon and hydrogen atoms, made up of what? carbon and hydrogen atoms। এই কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম মিলিয়ে আমাদের যে বড় চেন তৈরি হয়, বড় হোক ছোট হোক, যাই চেন তৈরি হয় সেটাকে বলা হচ্ছে অর্গ্যানিক কম্পাউন্ড বা হাইড্রোকার্বন কম্পাউন্ড, আর কিছু না। তাহলে কম্বিনেশন অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে? ওকে, আরেকটা কথা তোমাদের মনে রাখা দরকার, এই যে কার্বন, এই যে কার্বন, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন, কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন ছোটোবেলার মতো করে করছি, বিকজ তোমাদের যদি ডিটেলসে শেখার ব্যাপার থাকে তাহলে একবার একটু ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাসটা দেখে নিও। ক্লাস 11-এর কেমিক্যাল বন্ডিং আমি করিয়েছিলাম যে কার্বনের লাস্ট 4টে হাত কীরকমভাবে থাকে। যদি কারোর ভবিষ্যতে করার ইচ্ছা থাকে তখন আমি 11-এর যখন কেমিক্যাল বন্ডিং করাবো আমাকে একবার বলো, আমি তোমাদের জয়েন করিয়ে নেবো। বাট এখনকার জন্য এইটুকুই যথেষ্ট যে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,4। তাহলে ওর লাস্ট শেলে কটা ইলেকট্রন আছে? ওর লাস্ট শেলে ইলেকট্রন আছে 4টে। কোভ্যালেন্সি বলে একটা কথা ছিল, হোয়াট ডু মিন বাই কোভ্যালেন্সি? কোভ্যালেন্সিকে বাংলায় আমরা বলতাম হচ্ছে সমযোজ্যতা। তোমরা লিখতে পারো কোভ্যালেন্সিকে বাংলায় বলে হচ্ছে সমযোজ্যতা। এখন কোভ্যালেন্সি জিনিসটা কি? কোভ্যালেন্সি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস যেটা কোনো একটা অ্যাটম করতে পারে। কোভ্যালেন্সি ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ডস যেটা কোনো একটা অ্যাটম করতে পারে। এবার হাউ টু ক্যালকুলেট কোভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট? সেই এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখবে, ইলেকট্রনিক কনফিগারেশনে একদম লাস্ট নাম্বারটার দিকে তাকাবে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল। ইফ দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য আউটার মোস্ট শেল ইজ less than or equal to 4, if the number of electrons in the outermost shell is less than or equal to 4, তাহলে ওটাই হবে ওর সমযোজ্যতা। এটাই তো নিয়ম ছিল। আর যদি 4-এর বেশি হয় তাহলে 8 থেকে বিয়োগ দিতে হয়, 8 থেকে সাবট্রাক্ট করতে হতো। যাই হোক, সেই সময় পরে আসবো আমরা। তাহলে কার্বনের কোভ্যালেন্সি হচ্ছে 4। ইট মিনস কার্বন 4টে কোভ্যালেন্ট বন্ড করতে পারে। সেই জন্য অর্গানিক পড়ার ক্ষেত্রে আমরা মনে রাখি যে কার্বনের হচ্ছে 4টে হাত। আরে 4টে হাত মানে কি? 4টে হাত কথার মানে হচ্ছে ওর কোভ্যালেন্সি 4। 4টের বেশি বন্ড কোনোদিন কার্বন করতে পারবে না অ্যাট নো কস্ট। তোমাদের মনে থাকবে, যদি আমি রেজোনেন্সের কথা তোমাদের একটু মনে থাকে, রেজোনেন্সের দুটো রুল ছিল, হোয়েন রুল অ্যান্ড হাউ রুল। ওই হাউ রুলের একটা 4th বা 5th পয়েন্ট আমি লিখিয়েছিলাম যে ইন নো কেস কার্বন অর নাইট্রোজেন উইল হ্যাভ 5 বন্ডস। কার্বন কোনোদিন চাইলেও 5টা বন্ড করতে পারে না, এমনকি নাইট্রোজেনও পারে না। নাইট্রোজেনেরও ম্যাক্সিমাম লেভেল হচ্ছে 4। হয়ে গেছে জিনিসটা? এই হচ্ছে কার্বনের স্ট্রাকচার। আর হাইড্রোজেনের ভ্যালেন্সি তো তোমরা জানোই, হাইড্রোজেন হচ্ছে একটাই ইলেকট্রন, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 1। সো আউটার মোস্ট শেল বলো, ফার্স্ট শেল বলো, অনলি শেল বলো, একটাই ওর মাত্র কক্ষপথ রয়েছে, তাহলে ওর সমযোজ্যতা বা কোভ্যালেন্সি 1ই হবে। এর মানে কি? এর মানে হচ্ছে হাইড্রোজেনের একটাই হাত। তো যদি আমি আজকে তোমাদেরকে জিজ্ঞেস করি, এই বলো তো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যদি বন্ড হয়, কটা বন্ড হবে? ডাবল বন্ড হবে নাকি ট্রিপল বন্ড হবে নাকি সিঙ্গেল বন্ড হবে? সিঙ্গেল বন্ড ছাড়া কোনো অপশান নেই, কারণ কার্বনের একটা হাত তার সঙ্গে হাইড্রোজেনের একটা হাত জুড়বে। তোমরা মনে করতে পারো যে কেন স্যার, কার্বনের তো 4টি হাত আছে, ও তো চাইলে হাইড্রোজেনের সঙ্গে আরও একটা হাত দিতে পারতো। হ্যাঁ, দিতে পারতো, কিন্তু হাইড্রোজেন কি নিতে পারতো? ওর তো ক্ষমতা এই একটাই হাত। তাই হাইড্রোজেনের ম্যাক্সিমাম লিমিটটা হচ্ছে একটা হাত, তার বেশি ও পারে না। সুন্দর করে নোট করতে থাকবে, কিন্তু আমি কিন্তু ওয়েট করবো না, ঠিক আছে? নোট করতে থাকবে তোমরা সুন্দর করে। চলো, ডান, এটা হয়ে গেল।
এইবার আমি আসছি, এই যে সমযোজ্যতা হয়ে গেল, এবার আমি আসছি হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশানে। তাই হেডিং দাও হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। আই হোপ তোমাদের মনে আছে কি বলেছিলাম। হাইড্রোকার্বন নর্মালি দু রকমের হয়, ঠিক আছে। আমি আবারও বলছি, যারা বাংলা আছো ইংলিশে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বিকজ ইটস অ্যাবাউট ফ্লুয়েন্সি, ঠিক আছে। এখানে কি হয় জানো তো, যখন আমি একটু বাংলা ইয়েতে লিখবো তখন আমার একটু স্লো হয়ে যায় ব্যাপারটা, স্টাইলাসে বাংলায় একটু অসুবিধা হয়, ইংলিশটা কম্পারেটিভলি লেখাটা ইজি হয়, ওই জন্য আমি ইংলিশটা লিখছি। বাট এর জন্য তোমাদের কোনো অসুবিধা হবে না যে স্যার ইংলিশে লিখে ফেললাম, এর জন্য কোনো অসুবিধা হবে না, লেখো ইংলিশে, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো না বাংলায় বানান করে হাইড্রোকার্বন লিখবে তো লিখতে পারো, তবু আমি চেষ্টা করছি যে কটা বাংলায় লেখানো যায়। যেমন হাইড্রোকার্বন বেসিক্যালি দু রকমের আছে, ঠিক আছে। একটা হচ্ছে ওপেন চেন, যেটাকে বাংলায় বলে মুক্ত শৃঙ্খল। আমি বাংলা টার্মগুলো বলে রাখছি, তোমরা লিখতে থাকো। ওপেন চেন যাকে বলে বাংলায় মুক্ত শৃঙ্খল, আর এই ইংলিশে লেখো না। আর আরেকটা হচ্ছে ক্লোজড চেন, বদ্ধ শৃঙ্খল। চেন মানে শৃঙ্খল, ঠিক আছে, শৃঙ্খল, শৃঙ্খল হচ্ছে চেন। আচ্ছা, এবার ওপেন চেন, এই ওপেন চেন হয় দু রকমের, ওপেন চেন হয় দু রকমের। আচ্ছা, বাই দ্য ওয়ে বলা হলো না, এই ওপেন চেনেরই আরেকটা নাম হচ্ছে অ্যালিফেটিক, 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 ঠিক আছে। এই ওপেন চেন আবার দু রকমের আছে। কি কি ওপেন চেন? একটা হচ্ছে স্যাচুরেটেড, আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। স্যাচুরেটেডকে বাংলায় কি বলে? আমরা দ্রবণের চ্যাপ্টারে অলরেডি স্যাচুরেটেড সলিউশন পড়েছি, সম্পৃক্ত দ্রবণ। আর সম্পৃক্ত বলা হয়, তাই তো, বাংলায় বলা হয় সম্পৃক্ত। আর আনস্যাচুরেটেডকে কি বলে? অসম্পৃক্ত। তাহলে এটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এটা হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালিফেটিক হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন একটাই আছে, যার নাম হচ্ছে অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে। অবশ্যই ইংলিশ স্পেলিংটা লিখে নিও এটার, অ্যালকেন, অ্যালকেন। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন দু রকমের আছে। কি কি দু রকম? একটা বলেছিলাম অ্যালকিন, আর একটা বলেছিলাম অ্যালকাইন, রিমেম্বার? একটা বলেছিলাম অ্যালকিন, আরেকটা বলেছিলাম অ্যালকাইন, রাইট? অ্যালকিন আর অ্যালকাইন। ওকে, ক্লোজড চেইন হাইড্রোকার্বন দু রকমের আছে। ইনিশিয়ালি ক্লোজড চেইন হাইড্রোকার্বন দু রকমের আছে। কি কি? একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক। কি বললাম? একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, ALICYCLIC। ওকে, ওয়ান মোর থিং, কারোর যদি পড়তে পড়তে একটু এখানে অসুবিধা হয়, মানে নেটের প্রবলেম হয়, হোয়াটসঅ্যাপে জাস্ট আমাকে একটা মেসেজ করে রাখবে, অ্যালিসাইক্লিক অ্যান্ড অ্যারোমেটিক। বাট ক্লাসটা সবাই করার চেষ্টা করবে, এক যদি নেটের ইস্যু হয় সেটা আলাদা ব্যাপার। অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক। আরেকটা হচ্ছে অ্যারোমেটিক, অ্যারোমেটিকেরও দুটো ক্লাসিফিকেশন, ঠিক আছে, ওকে নিচে লিখছি। ওকে, ফার্স্ট অফ অল অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনটা যেটা ক্লোজ চেনের মধ্যে পড়ছে, ওটা টোটালি এইটাকে ফলো করে, এই ওপেন চেনটাকে ফলো করে। এই অ্যালিসাইক্লিকটা টোটালি এই ওপেন চেনটাকে ফলো করে। মানে কীরকম? ওপেন চেনে যেরকম দুরকম ছিল, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড, মানে সম্পৃক্ত আর অসম্পৃক্ত, ওরকমভাবে আচ্ছা, অ্যালিসাইক্লিককে বাংলায় কী বলে? ওটাকে আমরা অ্যালিসাইক্লিকই বলে থাকি, ঠিক আছে। এটারও দু রকমের আছে। কি কি? স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড, মানে সম্পৃক্ত আর অসম্পৃক্ত, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। খুব ভালো কথা। এবার যেহেতু এটা ক্লোজড চেনের মধ্যে পড়ছে, মানে বদ্ধ শৃঙ্খলের মধ্যে পড়ছে, তাই জন্য স্যাচুরেটেডকে ওখানে কি বলেছিলাম আমরা? একটাই আছে অ্যালকেন, এটা হবে হচ্ছে সাইক্লো অ্যালকেন। কি হবে এটা? সাইক্লো অ্যালকেন। আচ্ছা, আর আনস্যাচুরেটেড কত রকমের আছে? আনস্যাচুরেটেড দু রকমের আছে। কি কি? একটা হচ্ছে সাইক্লো অ্যালকিন, আর একটা হচ্ছে সাইক্লো অ্যালকাইন। ওটা ছিল অ্যালকিন আর অ্যালকাইন, এটা হয়ে গেছে শুধু সাইক্লো অ্যালকিন আর সাইক্লো অ্যালকাইন, সাইক্লো অ্যালকাইন। আচ্ছা, অ্যারোমেটিক কত রকমের আছে? অ্যারোমেটিক আছে দু রকমের, অ্যারোমেটিক আছে দু রকমের। কি কি? নোট করতে থাকবে কিন্তু, হ্যাঁ। অ্যারোমেটিক আছে দু রকমের, একটা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক, বেঞ্জয়েড নয় কিন্তু, হ্যাঁ, বেঞ্জিনয়েড অ্যারোমেটিক, বেঞ্জিনয়েড অ্যারোমেটিক। আরেকটা হচ্ছে
আরেকটা হচ্ছে নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক। বেঞ্জিনয়েড অ্যারোমেটিক আর নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমি কি বললাম? হাইড্রোকার্বন দু রকমের আছে, ওপেন চেন, ক্লোজড চেন। ওপেন চেন মানে যেখানে কার্বনগুলো সিঙ্গেল বন্ডেডলি বলো, ডবল বন্ডেডলি বলো, ট্রিপল বন্ডেডলি বলো, এরকম পরপর থাকবে, বাট এই দিকের কার্বন আর এই দিকের কার্বনের মধ্যে কোনো কানেকশন থাকবে না। সো বেসিক্যালি ইটস ওপেন, দুটো এন্ড ওপেন রয়েছে, ঠিক আছে? যেমন ধরো এই যে আমাদের যে গার্ডার থাকে, ইলাস্টিক যে গার্ডার, ঠিক আছে, এই যে গার্ডার, এটা কি ওপেন? না, এটা হচ্ছে ক্লোজড, কারণ এর কোনো এন্ড বা কোনো টার্মিনাল নেই। একটা কাঁচি দিয়ে কেটে দাও গার্ডারটাকে, গার্ডারটা এরকম হয়ে যায়, তখন দেখো টার্মিনাল রয়েছে, এদিকে একটা এদিকে একটা, এটা ওপেন হয়ে গেছে। যদি এরকম থাকে কার্বন কার্বন, দেখো একটা রিংয়ের মতো তৈরি করে রেখেছে, সাইকেল টাইপের, যেখান থেকে শুরু হয়েছে, ধরো এখান থেকে শুরু হয়েছে, এখানে এসে আবার শেষ হয়েছে, তো ইট ইজ ক্লোজড চেন। তো এটা হচ্ছে ওপেন চেন আর ক্লোজ চেনের মধ্যে বেসিক ডিফারেন্স। এবার আমরা আস্তে আস্তে ডিটেলসে শিখবো যে স্যাচুরেটেড অ্যালকেন কী জিনিস, স্যাচুরেটেড ওপেন চেন কী জিনিস, হাইড্রোকার্বন কী জিনিস, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কী জিনিস, আমরা সেগুলো শিখবো। আজকে আমাদের প্রথম ফোকাসটা থাকবে হচ্ছে ওপেন চেন বা অ্যালিফেটিক হাইড্রোকার্বনের উপরে। আই গেস তোমাদের এত অবধি নোট করা হয়ে গেছে। নেক্সট পার্টে যাচ্ছি আমি, ঠিক আছে? আমার সঙ্গে সঙ্গে লিখতে থাকবে। হেডিং দাও ফার্স্ট আজকের, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ওপেন চেন অর অ্যালিফেটিক হাইড্রোকার্বন, বাংলায় কি বলে? মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন। ওপেন চেন অর অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ওপেন চেন অর অ্যালিফেটিক হাইড্রোকার্বন, ঠিক আছে? বাংলায় কি বলে? বারবার করে বলছি, বাংলায় বলে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, মুক্ত শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন, ঠিক আছে? ওপেন চেন অর অ্যালিফেটিক হাইড্রোকার্বন এর দুটো পার্ট রয়েছে। কি কি পার্ট রয়েছে? নাম্বার ওয়ান হচ্ছে স্যাচুরেটেড। তাহলে প্রথমে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বনটা শিখি। স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে কি বলে বাংলায় বললাম? স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে বাংলায় বলে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে বাংলায় বলে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর একটাই পার্ট আছে যার নাম হচ্ছে অ্যালকেন, তাই তো? এর একটাই পার্ট আছে যার নাম হচ্ছে অ্যালকেন, ইংলিশে লিখছি। অ্যালকেনকে আমরা ব্রেক করতে পারি এরকমভাবে, অ্যালক প্লাস এন, এইভাবে ব্রেক করে নেবে, অ্যালক প্লাস এন। এই যে লাস্টে যে সাফিক্সটা লিখেছি না, এই যে প্রত্যয়টা লিখেছি, এটা হচ্ছে খুব জরুরি, এই সাফিক্সটা হচ্ছে খুব জরুরি। রিমেম্বার দিস সাফিক্স। ইন কেস অফ অ্যালকেন দ্য সাফিক্স ইজ এন, এ এন ই, খুব জরুরি। ওকে? অ্যালকেনের একটা জেনারেল ফর্ম আছে, সাধারণ সংকেত, লিখে রাখো, সাধারণ সংকেত, জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্মুলা, বাংলায় কি বলছি? সাধারণ সংকেত। কি সেটা? মুখস্থ রাখতে হবে, সি এন এইচ টু এন প্লাস টু, যেখানে এন হলো কার্বন সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা, নাম্বার অফ কার্বন অ্যাটমস, কার্বন পরমাণুর সংখ্যা বা নাম্বার অফ কার্বন অ্যাটমস, নাম্বার অফ কার্বন অ্যাটমস, রাইট? এবং আগে থাকতেই আমাদের জেনে রাখাটা ভালো যে নাম্বার অফ কার্বন অ্যাটমের উপর ডিপেন্ড করে বিভিন্ন কম্পাউন্ডের বিভিন্ন নাম হয়, তাই তো? নাম্বার অফ কার্বন অ্যাটমের উপর ডিপেন্ড করে বিভিন্ন কম্পাউন্ডের বিভিন্ন আলাদা আলাদা নাম হয়। নামগুলো একটু আগে থেকে আমরা লিখে রাখি। এন ইজ ইকুয়ালস টু 1 হলে একটা নাম, এন ইজ ইকুয়ালস টু 2 মানে কার্বন সংখ্যা যদি দুটো থাকে তাহলে একরকম নাম, তিনটে কার্বন থাকলে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। মনে আছে কি কি নাম ছিল? একটা কার্বন হলে নাম হয় মিথ, সব স্মলে লিখবে, মিথ, মিথ। দুটো কার্বন হলে নাম হয় ইথ, ই টি এইচ, ইথ। তিনটে কার্বন হলে নাম হয় প্রোপ, প্রোপ। প্রোপ। চারটে কার্বন হলে নাম হয় বিউট,
বিউট। 5টা কার্বন হলে নাম হয় পেন্ট। 6টা কার্বন হলে নাম হয় হেক্স। 7টা কার্বন হলে নাম হয় হেপ্ট। 8টা কার্বন হলে নাম হয় অক্ট। 9টা কার্বন হলে নাম হয় নন। আর 10টা কার্বন হলে নাম হয় ডিএসি, ডেক। ডেক। তাহলে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক মুখস্থ থাকবে। ঠিক আছে? তো এই জেনারেল ফর্মুলা অ্যাপ্লাই করে বা ইউজিং দিস জেনারেল ফর্মুলা আমরা একটা একটা করে কম্পাউন্ড তৈরি করছি। ঠিক আছে? লেটস পুটিং দ্য ভ্যালু অফ এন ইজ ইকুয়ালস টু 1। প্রথমে ধরো এন এর ভ্যালু 1 বসালাম, তাহলে কম্পাউন্ডটা কী হবে? এই এনের জায়গায় যদি 1 বসে যায় তাহলে লিখবো শুধু সি এইচ। এনের জায়গায় যদি এখানে 1 বসে তাহলে 2 ইন্টু 1 মানে 2, 2 প্লাস 2 মানে 4। সো দ্য কম্পাউন্ড বিকামস CH4। যদি কেউ জিজ্ঞেস করে এই CH4 এর নাম কী রে, CH4 একটাই কার্বন রয়েছে, একটা কার্বন থাকা মানে মিথ। মন দিয়ে দেখবে নামটা কী হবে, একটা কার্বন থাকা মানে মিথ। তার সঙ্গে কি অ্যাড হবে? তার সঙ্গে অ্যাড হবে এই সাফিক্সটা। কি সাফিক্স রয়েছে? এন। তার সঙ্গে সাফিক্সটা অ্যাড হবে হচ্ছে এন, তাহলে নামটা হবে হচ্ছে মিথেন। সো দ্য নেম উইল বি মিথেন। মিথেন। ঠিক আছে? এবার এই মিথেনটা লিখে নিচে অ্যালকেনের সংজ্ঞাটা লিখে রাখো, আই মিন দ্য ডেফিনেশন। কোনো ডেফিনেশন কিছু না, লিখে রাখো দ্য হাইড্রোকার্বন চেন, বাংলা তো বলছি ইংলিশও বলে দিচ্ছি, দ্য হাইড্রোকার্বন চেন কন্টেইনিং অনলি সিঙ্গেল বন্ডস, দ্য হাইড্রোকার্বন চেন containing only single bonds is known as an alkane। যে সকল হাইড্রোকার্বন যৌগে কেবলমাত্র এক বন্ধন বর্তমান, যে সকল হাইড্রোকার্বন যৌগে কেবলমাত্র বা শুধুমাত্র এক বন্ধন বর্তমান তাদের অ্যালকেন বলা হয়। দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ডস কন্টেইনিং অনলি সিঙ্গেল বন্ডস আর নোন অ্যাজ অ্যালকেনস। ঠিক আছে? আচ্ছা, তারপরে কন্টিনিউ করছি। এন এর ভ্যালু 2 বসালাম। স্ট্রাকচার কি আসবে? কম্পাউন্ডটা কি হবে? C2H6। এবার ব্যাপার হচ্ছে এইভাবে লেখে বাচ্চারা, 12-এ উঠে গেছে, এইভাবে লেখার কোনো সিনই নেই আর আমাদের এই স্ট্রাকচারটাকে ভেঙে লিখতেই হবে, নইলে আমাদের হবে না। আমাদের এই স্ট্রাকচারটাকে ভেঙে লিখতে শিখতে হবে। ভেঙে লেখা শিখছি। কটা কার্বন আছে? যে কটা কার্বন আছে পরপর লিখে ফেলো, 1টা 2টো। অ্যালকেন বলেছি মানে অনলি এই যে লাস্টে সাফিক্স এন রয়েছে তার মানে বুঝে যাবে এখানে সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কিছু নেই। লাস্টে যে এই এনটা রয়েছে এর মানে হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কিছু নেই। তাহলে কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, এছাড়া অন্য কিছু হতে পারবে না। এই যে সিঙ্গেল বন্ডটা দিয়ে দিলে, এবার মন দিয়ে ভাবো, আমি প্রথমেই পড়ানো আরম্ভ করেছিলাম এটা বলে যে কার্বনের 4টে হাত থাকে, কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4। তার মধ্যে ও এই কার্বনটা এখানে কটা হাত ইউজ করেছে? একটা হাত ইউজ করেছে। তাহলে ওর কটা হাত পড়ে রয়েছে? ওর স্যার আরও 3টে হাত পড়ে রয়েছে। ইফ আই টক অ্যাবাউট দিস কার্বন, এটাও একটা হাত ইউজ করেছে, তাহলে কটা কার্বন পড়ে রয়েছে? কটা হাত পড়ে রয়েছে? এটারও 3টে হাত পড়ে রয়েছে। এই 3টে হাতে 1 2 3, 3টে হাত যেগুলো খালি থাকবে ওখানে হাইড্রোজেন ফিল করে দেবে, ওইখানে হাইড্রোজেন ফিল করে দেবে। তাহলে এই কার্বনটা 3টে হাইড্রোজেন, এই কার্বনটা 3টে হাইড্রোজেন। এবার এতটাও বাচ্চাদের মতো করে আমরা লিখবো না, আমরা কিভাবে লিখবো? একদম এরকমভাবে লিখবো, CH3 বন্ড CH3। ঠিক আছে? অনেকে আবার জিজ্ঞেস করে যে স্যার এখানে কী হলো, দাদা কী হলো, এখানটা H3টা এদিকে লিখলে কেন? আরে কার্বনের সঙ্গে বন্ডটা দেখানোর জন্য কার্বনটাকে এদিকে লিখেছে, ওটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে? আচ্ছা, যদি কেউ আমাকে আচ্ছা এটার নামটা কী হবে? এর নামটা খুব সোজা, দুটো কার্বন আছে, দুটো কার্বন থাকলে নাম হয় ইথ, দুটো কার্বন থাকলে নাম হয় ইথ। আচ্ছা, ক্যাপিটাল ই দিয়ে শুরু হবে। যখন কোনো নাম কোনো ইংলিশে যখন তোমরা কোনো অ্যালফাবেট দিয়ে শুরু করছো তখন ক্যাপিটাল লেটার দিয়ে লিখবে। তো ইথ প্লাস সব সিঙ্গেল বন্ড রয়েছে এখানে, সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কিছু নেই, তাহলে সাফিক্সটা অ্যাড করে দাও এন, তাহলে ইথ প্লাস এন নাম হবে হচ্ছে ইথেন। ইথেন। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, এইরকমভাবে গুটিয়ে এরকম ফর্মুলাটা আমরা লিখবো না। CnH2n+2 মনে রাখবো কিন্তু এই ফর্মুলা আমাদের আর কাজে লাগবে না। ঠিক আছে? তাহলে এনের ভ্যালু এখানে কোথা থেকে শুরু? এনের ভ্যালু এখানে শুরু হচ্ছে 1 2 3 ডট 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 এরকম চলতে থাকবে। ফর দিস জেনারেল ফর্মুলা এনের ভ্যালু স্টার্ট হচ্ছে 1 2 3 ডট ডট এরকম চলতে থাকবে। স্টার্টস ফ্রম 1, রিমেম্বার দ্য ভ্যালু অফ এন ফর অ্যালকেন স্টার্টস ফ্রম 1 থেকে শুরু হয়।
ঠিক আছে? তো এরমভাবে ধরো তোমাদেরকে বললাম যে প্রোপেনের স্ট্রাকচার আঁকো, চলো। আচ্ছা, প্রোপেন, ঠিক আছে, N=3 যেখানে। আর এইভাবে লিখবো না, ঠিক আছে? লিখতে পারি চলো C3H8, কিন্তু এইভাবে এখানে কেউ তাকাবে না, এইটা দিয়ে কেউ তাকিও না। কি করব? ডিরেক্টলি প্রোপেন মানে তিনটে তিনটে কার্বন, একটা দুটো তিনটে, সিঙ্গেল বন্ড হবে, কারণ প্রোপেন বলেছি। আমি বলেছি নামটা কি? প্রোপেন। নামটা বলেছি প্রোপেন, মানে লাস্টটা কি আছে? ANE আছে। কেউ কিন্তু স্পেলিং মিস্টেক করবে না, তাই ভালো করে লিখবে। আমি যেন কারুর খাতে আজকে রাত্রিবেলা স্পেলিং মিস্টেক না দেখি। সব কটা সিঙ্গেল বন্ড। এই কার্বনটার কথা বলছি। কটা হাত খালি আছে? একটা হাত ইউজ করছে, তাহলে চারটের মধ্যে তিনটে হাত খালি রয়েছে, তাহলে এখানে তিনটে হাইড্রোজেন হবে। এই কার্বনটা চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, তাহলে দুটো হাত খালি আছে, দুটো হাইড্রোজেন হবে। এই কার্বনটা চারটের মধ্যে একটা হাত ইউজ করেছে, তিনটে হাত খালি আছে, তাহলে তিনটে হাইড্রোজেন হবে। দ্য ফর্মুলা অফ দ্য স্ট্রাকচার অফ দিস কম্পাউন্ড ইজ CH3CH2CH3। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোপেন। যদি পেন্টেন আঁকতে বলা হয়, পেন্টেন, পেন্টেন মানে কি? পেন্ট প্লাস এন, মানে পাঁচটা কার্বন থাকবে পরপর, আর সব কটা সিঙ্গেল বন্ড থাকবে, বিকজ দিস ইজ অ্যালকেন চেন। 1 2 3 4 5, সব কটার মধ্যে সিঙ্গেল বন্ড হবে, তাই তো? সব কটার মধ্যে সিঙ্গেল বন্ড হবে। দিস ইজ CH3, দিস ইজ CH2, দিস ইজ CH2, দিস ইজ CH2, দিস ইজ CH3। কী করে বুঝলাম? একটা জিনিস ভেবে দেখো, সাইডের যে কার্বন দুটো, মানে এইটা আর এইটা, ওদের সবকটার তিনটে করে হাত খালি থাকে, কিন্তু মাঝখানে যে কার্বনগুলো থাকে ওগুলোর এদিকেও হাত থাকে, আবার এদিকেও হাত থাকে, তাই দুটো হাত অলরেডি ইউজ করে থাকে, তাই ওর দুটো করে হাত খালি থাকে, তাই ওদের কাছে দুটো করে হাইড্রোজেন হবে। তাই জেনে রাখবে, জেনারেলি অ্যালকেন চেনের ক্ষেত্রে যদি অন্য কোনো গ্রুপ অ্যাটাচড না থাকে, অ্যালকেন চেনের ক্ষেত্রে মাঝখানে কার্বনগুলোর প্রত্যেকটা দুটো করে হাইড্রোজেন থাকে, আর সাইডে কার্বনগুলোতে তিনটে করে হাইড্রোজেন থাকে, অলওয়েজ, অলওয়েজ। আচ্ছা, আমরা আবার এই স্ট্রাকচারটাকে এরমভাবেও লিখতে পারি, CH3 CH2 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 CH3। অনেকে বলে ওঠে, এমা এখানে বন্ড কোথায়? যখন কোনো দুটো কার্বনের মধ্যে বন্ড দেখানো হয় না, তার মানে আমাদের ধরে নিতে হবে বাই ডিফল্ট ওখানে সিঙ্গেল বন্ড রয়েছে। ওয়েন দেয়ার ইজ আ সিঙ্গেল বন্ড বিটুইন টু কার্বন অ্যাটমস, তখন ওটা দেখালেও হয়, না দেখালেও হয়। বাট হ্যাঁ, ইউ ক্যান নট হাইড ডাবল বন্ড অর ট্রিপল বন্ড। ডাবল বন্ড ট্রিপল বন্ড তোমাকে মেনশন করতেই হবে, বাট ইয়েস, ইউ ক্যান অ্যাভয়েড সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড না দেখালেও চলে, ও দেখলেই আমরা বুঝে যাবো, আচ্ছা তার মানে সিঙ্গেল বন্ড রয়েছে, দ্যাটস ইট। ক্লিয়ার? এত অবধি নোট করা হয়ে গেছে? দ্যাটস অল ফ্রম অ্যালকেন। এবার অ্যালকেনের আবার একটা জেনারেল নেমিংয়ের রুল আছে, সেটা পরে হবে, এখন ওর মধ্যে আসছি না আমি। দ্যাট ইজ অল ফ্রম অ্যালকেন। হয়ে গেছে? আচ্ছা, নেক্সট এবার আসছি আমি অ্যালকিনে। ওকে ওকে, ওয়েট ওয়েট, এইটা শুধু রেখে দিই, এইটা শুধু রেখে দিই। এটা থাকুক, যাতে আমাদের অসুবিধা না হয়। N=1 হলে নামটা কি হয়? নাম হয় হচ্ছে মিথ। মিথ, ওকে। তো এবার অ্যালকিন। অ্যালকিন, ঠিক আছে? অ্যালকিনের ডেফিনেশনটা লিখে রাখো আগে। অ্যালকিনের ডেফিনেশনটা লেখো। A hydrocarbon chain containing at least one double bond between two carbon atoms। যে হাইড্রোকার্বন যৌগে অন্তত বা কমপক্ষে দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন থাকে, তাকে অ্যালকিন বলা হয়। আগে বাংলাটা বলিনি, তারপর ইংলিশটা বলছি। যে হাইড্রোকার্বন যৌগে দুটি কার্বন পরমাণুর মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন থাকে, তাকে অ্যালকিন বলা হয়, তাকে অ্যালকিন যৌগ বলা হয়। ইংলিশে লেখো, দ্য হাইড্রোকার্বন কম্পাউন্ড কন্টেইনিং অ্যাট লিস্ট ওয়ান ডাবল বন্ড বিটুইন টু কার্বন অ্যাটমস, containing at least one double bond between two carbon atoms is known as alkene, compound। ঠিক আছে? অ্যালকিনের মতো অ্যালকিনেরও একটা, আচ্ছা অ্যালকিনকে ব্রেক করা হয় কি করে বাই দ্য ওয়ে? অ্যালকিনকে ব্রেক করা হয় হচ্ছে এইভাবে, অ্যালক প্লাস ইন। সো লুক অ্যাট দিস সাফিক্সটা হচ্ছে এখানে ইন, ওকে। তো জেনারেল ফর্মুলা লেখো, জেনারেল ফর্মুলা কি হবে? জেনারেল ফর্মুলা, অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CN
H2N, CnH2n। আচ্ছা, এবার এটা আমি বারবার জিজ্ঞেস করি তোমাদেরকে যে এন এর ভ্যালু কোথা থেকে শুরু হবে। এন এর ভ্যালু অ্যালকেনের ক্ষেত্রে 1 থেকে শুরু হয়েছে, তাই তো? কিন্তু অ্যালকিনে কি হবে? অ্যালকিনের সংজ্ঞাটা দেখো আগে। যে বলতে চাইছে বেসিক্যালি যে পুরো হাইড্রোকার্বন চেনটার মধ্যে দুটো কার্বন এরকম থাকতে হবে যাদের মধ্যে একটা ডাবল বন্ড রয়েছে, মানে মিনিমাম একটা ডাবল বন্ড থাকতেই হবে চেনের মধ্যে। মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে মানে হবেই। তো একটা ডাবল বন্ড রাখতে গেলে মিনিমাম দুটো কার্বন তো আমাদের লাগছেই। কেন বলছি আমি কথাটা? কারণ আজকে এইমাত্র দেখালাম যে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1। সো একটা কার্বন আর একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কোনোদিন ডাবল বন্ড হতে পারে না। একটা কার্বন আর একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে কোনোদিন ডাবল বন্ড হতে পারে না। ডাবল বন্ড দেখাতে গেলে মিনিমাম আমাকে দুটো কার্বন এখানে রাখতেই হবে। তাই তুমি যদি মনে করো যে স্যার কোনো একটা অ্যালকিন কম্পাউন্ডে একটা কার্বন কি হতে পারে, মানে মিথ দিয়ে কি নামটা হতে পারে, জীবনেও সম্ভব নয়। কারণ ইউনিট অ্যাটলিস্ট 2 কার্বন অ্যাটমস, তাহলে 2 থেকেই ভ্যালুটা শুরু হবে। কোনো দিন একটা কার্বনের মধ্যে হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো কী বলেছি। তাহলে আমি শুরু করছি এন এর ভ্যালু 2 দিয়ে। এন এর ভ্যালু 2 দিয়ে আমি শুরু করছি। তাহলে স্ট্রাকচারটা কীরকম হয়ে যাবে? C2H4, এই ফর্মুলা অনুযায়ী বসালাম। এন এর জায়গায় 2 বসালাম, 2n মানে হচ্ছে 2 × 2 মানে 4, C2H4। এবার আমি বলেছি যে এই সমস্ত বাচ্চারা করে, আমাদের তো স্ট্রাকচার এঁকে দেখতে হবে কীরকম হয়। আমি বলেছি যাই চেন দিক না কেন, যে কটা কার্বন থাকবে পরপর আগে এঁকে ফেলো। দুখানা কার্বন রয়েছে, এঁকে ফেলো। এবার আমি বলেছি, আমি কত বলেছি বাবা, পণ্ডিত আমি। আচ্ছা, একটা চেনের মধ্যে, অ্যালকিন চেনের মধ্যে দুটো একটা মিনিমাম ডাবল বন্ড দিতেই হবে, তাই তো? এবার দেখো এখানে দুটো কার্বন অ্যাটম রয়েছে, দুটো কার্বন অ্যাটম রয়েছে, তো ডাবল বন্ড যদি দিতে হয় এর বাইরে তো তুমি আর হাওয়ায় দিতে পারবে না। ডবল বন্ডটা দিলে তো এদের মধ্যেই দিতে হবে। তো ডবল বন্ডটা এখানেই হবে, ঠিক আছে? ডবল বন্ডটা এখানেই হবে। এই কার্বনটা 4টি হাত, 4টি হাতের মধ্যে দুটো হাত ইউজ করে ফেলেছে, তাহলে আর কটা হাত খালি আছে? দুটো। সেখানে এই দুটো হাইড্রোজেন ঢুকলো। এই কার্বনটাও দুটো হাত ইউজ করে ফেলেছে, দুটো হাত খালি আছে, তাহলে সেখানে দুটো হাইড্রোজেন ঢুকলো। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, এর নাম কি? এর নাম হচ্ছে ইথিলি, এর নাম হচ্ছে ইথিন। কারণ দুখানা কার্বন রয়েছে তাই নাম, দ্য নেম স্টার্টস উইথ ইথ, আর সাফিক্সটা হচ্ছে ইন, ENE, সো দ্য নেম ইজ ইথিন। দ্য নেম ইজ ইথিন, বাংলায় ইথিন। আচ্ছা, যদিও এটার কমার্শিয়াল নেমটা হচ্ছে ইথিলিন, ঠিক আছে? বাজারের বাণিজ্যিক নামটা হচ্ছে ইথিলিন। দোকানে গিয়ে ইথিলিন চাইতে হবে, কথার কথা বলছি। কমার্শিয়াল নেমটা কিন্তু এটা ইথিলিন, ওকে? আইপ্যাক নামটা ইথিন হতে পারে, বাট কমার্শিয়াল নেম ইজ ইথিলিন, ওকে? এবার ধরো বললাম তোমাদেরকে, ডিরেক্টলি বলছি আমি, হ্যাঁ, প্রোপিনের স্ট্রাকচার রাখতে। প্রোপিন, প্রোপিন মানে কি? প্রোপ প্লাস ইন। প্রোপ মানে কটা কার্বন হয়? প্রোপ মানে হয় হচ্ছে 3টে কার্বন। বাবাটা হবে তো। হ্যাঁ, তো প্রোপ মানে হয় হচ্ছে 3টে কার্বন। 3টে কার্বন পরপর বসিয়ে দাও তাহলে। এখন কথা হচ্ছে 3টে কার্বন বসিয়ে তো দিলাম, হ্যাঁ, ডাবল বন্ডটা কোথায় হবে? অ্যালকিন মানে ডাবল বন্ড, ও তাহলে এখানেও ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, তাই কি? নো, আমাদের প্রোপিন বলেছি, আমাদের প্রোপ ডাই ইন বলিনি, বা ট্রাই ইন বলেনি। এখন এই ডাই ইন ট্রাই ইন ব্যাপারগুলো কি হয়েছিল জিনিসগুলো? যদি নাম্বার অফ ডাবল বন্ডস একটা হয় তাহলে একবার ইন লিখলেই হয়ে যায়। যদি নাম্বার অফ ডাবল বন্ডস কোনো কম্পাউন্ডে দুটো থাকে বা তার বেশি থাকে তাহলে ডাই ইন, ট্রাই ইন, টেট্রা ইন এগুলো ইউজ করতে হয় অ্যালং উইথ দেয়ার পজিশনস। তো আমাদের এখানে শুধু প্রোপিন বলেছে, যেটাকে আমরা ব্রেক করে লিখতে পারি প্রোপ প্লাস ইন। তার মানে 3টে কার্বন, তার কোথাও একটা ডাবল বন্ড রয়েছে। এবার ডাবল বন্ডটা তাহলে কোথায় দিতে পারি আমরা? এখানে দিতে পারি, নইলে এখানে দিতে পারি। যে কোনো একটা জায়গায় তোমরা দেবে, দু জায়গাতে দিয়ে দিও না। তাহলে আমি ধরলাম ডাবল বন্ডটা এখানে রয়েছে আর এখানে সিঙ্গেল বন্ড রয়েছে। অর আমি এই স্ট্রাকচারটাকে এভাবেও দেখাতে পারি। ডাবল বন্ডটা এখানে দিলাম, ডাবল বন্ডটা এখানে দিলাম, আর সিঙ্গেল বন্ডটা এখানে দিয়ে দিলাম। তো যেখানে তোমাদের ইচ্ছা সেখানে দেবে। ওয়েল, এবার এই কার্বনটা দুটো হাত ইউজ করেছে, তাহলে দুটো হাত পড়ে রয়েছে, ওখানে দুটো হাইড্রোজেন হবে। এই কার্বনটা একটা হাত ইউজ করেছে, তাহলে 3টে হাত পড়ে রয়েছে, 3টে হাইড্রোজেন হবে। এই কার্বনটা 3টে হাত ইউজ করেছে, কিভাবে? এই আর এই, তাহলে একটা হাতই পড়ে রয়েছে, ওখানে একটা হাইড্রোজেন হবে। সো দিস স্ট্রাকচার ইজ লুকস লাইক CH2 ডাবল বন্ড CH বন্ড CH3। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোপিন। এখানে 3টে হাইড্রোজেন হবে, এখানে দুটো হাইড্রোজেন হবে, আর এখানে মাঝখানে একটা হাইড্রোজেন হবে। সো দ্য স্ট্রাকচার লুকস লাইক দিস, CH3 বন্ড CH ডাবল বন্ড CH2। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোপিন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ প্রোপিন। তোমাদের যদি বলি বিউটিন আঁকতে, বিউটিন, বিউটিন মানে কি? বিউটিন মানে হচ্ছে বিউট প্লাস ইন। বিউটিন মানে হচ্ছে বিউট প্লাস ইন। একটা সেকেন্ড, ও সরি, এটাতে, ধ্যাৎ,
বিইউটি হবে তো, বিইউটিই না, ওকে বিউট প্লাস ইন, ওকে। তো বিউট প্লাস ইন মানে 4টে কার্বন, 1 2 3 4, ক্যাচাল শুরু হলো এখানে। ডাবল বন্ডটা কোথায় দেবো? সব জায়গাতে তো সিঙ্গেল বন্ড হতে পারে না, বিকজ আমি তো বলিনি ডাইন বা ট্রাইন, আমি শুধু বিউটিন বলেছি, মানে একটাই ডাবল বন্ড আছে এই কম্পাউন্ডে, পুরোটাতে একটাই ডাবল বন্ড আছে। এখন প্রশ্ন হচ্ছে ডাবল বন্ডটা আছে কোথায়, ডাবল বন্ডটা আছে কোথায়? যে জায়গাটাতে ডাবল বন্ড আছে বাকি সবকটাতে সিঙ্গেল বন্ড আছে। তো আমি ধরে নিচ্ছি প্রথমে ইনিশিয়ালি প্রত্যেকটা সিঙ্গেল বন্ড আছে, এবার ডাবল বন্ডটা কোথায় দেবো দেওয়া যাক, ডাবল বন্ডটা কোথায় দেবো দেখা যাক। তো কেউ বললো স্যার ডাবল বন্ডটা এদিকে দিয়ে দাও, বললাম বেশ। আবার কেউ বললো ডাবল বন্ডটা স্যার মাঝখানে দিয়ে দেওয়া হোক, বললাম তাও ঠিক আছে। কেউ বললো ডাবল বন্ডটা এই সাইডে দিয়ে দেওয়া হোক, বললাম চলো, সবার নামটি সব কটাই অ্যাকসেপ্ট করলাম। এখানে হাইড্রোজেন হবে 2টো, এখানে হাইড্রোজেন হবে 3টে, এইগুলো এটাতে হবে 1টা আর এটাতে হবে 2টো। কাউন্ট করে দেখো মিলে যাবে, 3টে, 1টা, 1টা, 3টে। এখানে আচ্ছা অন্য কালি দিয়ে করি, এখানে 3টে, এখানে 2টো, এখানে 1টা, এখানে 2টো। এবার এবার আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই 3টের মধ্যে কোনটা ঠিক, এই 3টের মধ্যে কোনটা ঠিক, সি আমি কখনো এটা বলতে পারবো না যে 3টের মধ্যে কোনো একটা ভুল, দেখতে গেলে এথিক্যালি 3টেই ঠিক। কিন্তু একটা প্রবলেম কি জানো, প্রবলেম হচ্ছে যখনই আমাদের কম্পাউন্ডের মধ্যে ইউনিক কিছু থাকে, ইউনিক ইন দ্য সেন্স, নর্মাল কেস হচ্ছে সমস্ত সব কার্বন থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে, হাইড্রোজেন থাকবে, দ্যাটস দ্য নর্মাল হাইড্রোকার্বন চেন অ্যাকচুয়ালি। বাট যখনই হাইড্রোকার্বন চেনের মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা কোনো ফাংশনাল গ্রুপ লাইক অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, বা কোনো সাইড গ্রুপ লাইক নাইট্রো গ্রুপ, ক্লোরিন, ব্রোমিন, এগুলো যখন ঢুকে যায়, দিজ আর দ্য ইউনিক পার্টস অফ আর কম্পাউন্ড। যেমন এইখানে ইউনিকনেস কী আছে, এই কম্পাউন্ডের মধ্যে ইউনিকনেস হচ্ছে একটা ডাবল বন্ড রয়েছে। এবার যখনই ডাবল বন্ড বা এরকম কোনো ইউনিক পোর্শন থাকে কি কম্পাউন্ডের মধ্যে, অলওয়েজ ইউ হ্যাভ টু স্পেসিফাই অর অলওয়েজ ইউ হ্যাভ টু মেনশন দ্য পজিশন অফ দ্যাট ইউনিক পার্ট। তো এই ইউনিক পার্ট বলতে এখানে যে ডাবল বন্ডটা রয়েছে, দ্যাট ইজ দ্য মেন সিস্টেম অফ দিস কম্পাউন্ড, সেটার পজিশনটা কি? পজিশন বলতে গেলে আমাদের কার্বনের নাম্বারিং করতে হয়, যে কার্বনের উপরে 1 2 3 4 লিখতাম, আর ওগুলোকে কি বলা হতো মনে আছে? ওগুলোকে বলা হতো হচ্ছে লোক্যান্ট, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এই নাম্বারিংটা হবে কোন দিক থেকে, সেটাও একটা বড় প্রশ্ন। দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড রুল অফ আইইউপ্যাক নমেনক্লেচার। আমি বলেছিলাম কোনো একটা কম্পাউন্ডের মধ্যে ইউনিক পার্টটা যেদিক থেকে গেলে কাছাকাছি আগে পড়ে, সেই দিক থেকে আমরা নাম্বারিংটা করব। যেমন ধরো তোমাদের বলছি এই যে কম্পাউন্ডটা CH2 ডবল বন্ড CH, বন্ড CH2, বন্ড CH3, হ্যাঁ, যদি লেফট সাইড থেকে যাই নাম্বারিংটা হচ্ছে 1 2 3 আর 4, আর যদি রাইট সাইড থেকে যাই তাহলে নাম্বারিংটা হচ্ছে 1 2 3 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে ডাবল বন্ড মানে লেফট সাইড থেকে গেলে 1 নম্বর কার্বনই ডাবল বন্ডটা পেয়ে যাচ্ছি, তাই তো? বিকজ দ্য ডাবল বন্ড ইজ সিচুয়েটেড বিটুইন নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2 কার্বন, দিস 2 কার্বন অ্যাটমস। সবসময় লোয়েস্ট নাম্বারটাকে স্পেসিফাই করতে হয়। যেমন ধরো আজকে ধরো দুখানা কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, ধরো একটা কার্বন 3 একটা কার্বন 4, তাহলে তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই বলো তো কোন কার্বনের সঙ্গে ডাবল বন্ডটা রয়েছে, কখনো 4 বলবে না, বলবে 3। সবসময় লোয়েস্ট নাম্বারটাকে স্পেসিফাই করতে হয়। তাহলে এবার দেখো আমি যদি এই কম্পাউন্ডটা দেখি, লেফট সাইড থেকে নাম্বারিং করলে 1 নম্বর কার্বনে ডাবল বন্ড পেয়ে যাচ্ছি, রাইট সাইড থেকে নাম্বারিং করলে 3 নম্বর কার্বনে ডাবল বন্ডটা পাচ্ছি। তাহলে অবভিয়াসলি আমরা লেফট সাইড থেকে নাম্বারিং করব, বিকজ আমাদের টার্গেট হবে যেদিক থেকে নাম্বারিংটা করলে সেই ইউনিক পার্টটাকে আগে আগে পেতে পারি আমরা। তো অবভিয়াসলি লেফট সাইড থেকে নাম্বারিং করেছি, তাই 1 2 3 4। এবার আমি যদি এই সেকেন্ড কম্পাউন্ডটার কথা বলি, সেকেন্ড কম্পাউন্ডটা দেখো তুমি লেফট সাইড থেকে নাম্বারিং করো বা রাইট সাইড থেকে নাম্বারিং করো, সেই 2 নম্বরই তুমি ডবল বন্ড পাবে। কী করে? 1 2 3 4। সো দ্য ডাবল বন্ড ইজ কামিং ইন দ্য সেকেন্ড কার্বন। যদি রাইট সাইড থেকে করো তাহলে 1 2 3 4, তাহলেও ডাবল বন্ডে তোমরা সেকেন্ড কার্বন অ্যাটমই পাচ্ছ। সো ডাজেন্ট ম্যাটার লেফট সাইড থেকে করো বা রাইট সাইড থেকে করো, নাম্বারিংটা একই হবে এটার ক্ষেত্রে। আর যদি আমি লাস্ট কম্পাউন্ডটার কথা ভাবি, যদি এদিক থেকে নাম্বারিং করি তাহলে 1 2 3 4, 3 নম্বর কার্বন অ্যাটমে আমি লেফট সাইড থেকে নাম্বারিং করলে 3 নম্বর কার্বন অ্যাটমে আমি ডাবল বন্ডটা পাচ্ছি, আর রাইট সাইড থেকে নাম্বারিং করলে 1 2 3 4, তাহলে দেখো 1 নম্বর কার্বনই এখানে আমরা পেয়ে গেছি ডাবল বন্ডটা, ঠিক আছে। এবার এই বিউট ইন কথাটার মানে তোমাদেরকে ব্রেক করে বলছি। এই বিউট ইন কথাটার মানে হচ্ছে বিউট হাইফেন 1 ইন, তাই তো? বিউট হাইফেন 1 ইন, হুইচ মিনস ইন ইজ রিপ্রেজেন্টিং দ্য ডাবল বন্ড, and this one is representing or denoting the position of the double bond. তো ডাবল বন্ডটা কোথায় রয়েছে অ্যাকর্ডিং টু দিস নেম, যেটা আমাদের আঁকতে বলেছিল। অ্যাকর্ডিং টু দিস নেম বিউট ইন মানে হচ্ছে বিউট 1 ইন,
যখন কোনো নাম্বার স্পেসিফাই করা থাকবে না তখন বুঝে নিতে হবে এটা ওয়ান। ঠিক আছে, কোনো নাম্বার যখন স্পেসিফাই করে দেওয়া না থাকে তখন আমাদের ধরে নিতে হবে এটা ওয়ান। তাহলে আমার নামটা হচ্ছে বিউট ওয়ান ইন। সো দ্য ডাবল বন্ড ইজ সিচুয়েটেড ইন দ্য ফার্স্ট কার্বন অ্যাটম, লোক্যান্ট ওয়ান দেওয়া রয়েছে এখানে। তাহলে কোন কোন স্ট্রাকচারটা এখানে আমাদের অ্যাপ্লিকেবল? এই স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবল আর এই স্ট্রাকচারটা অ্যাপ্লিকেবল। মাঝখানেরটা কেন অ্যাপ্লিকেবল নয়? কারণ মাঝখানেরটায় ডাবল বন্ডটা সেকেন্ড কার্বন অ্যাটমে রয়েছে, তাই মাঝখানেরটার নাম হয়ে যায় হচ্ছে বিউট টু ইন। ওটা ওটা আর বিউট ওয়ান ইন থাকে না, কথাটা বোঝার চেষ্টা করো। আর বিউট টু ইনকে আমরা বিউটিন লিখতে পারি না, বিকজ ইউ ক্যান নেভার অ্যাভয়েড দিস টু লোক্যান্ট। ওকে, ইউ ক্যান নেভার অ্যাভয়েড দিস লোক্যান্ট নাম্বার টু। তোমাকে এটা স্পেসিফাই করতে হবে, তুমি এটাকে হাইড করতে পারো না। ইয়েস, ইউ ক্যান হাইড ওয়েন দ্য নাম্বার ইজ ওয়ান। নাম্বার ওয়ান থাকলে সেটা হাইড করা যায়, কিন্তু এই সেকেন্ড লোক্যান্ট বা সেকেন্ড পজিশন, থার্ড পজিশন, ফোর্থ পজিশন, এগুলো কোনো দিন হাইড করা যায় না, এগুলো স্পেসিফাই করতেই হবে। আই থিঙ্ক তোমাদের ব্যাপারটা একটু একটু ক্লিয়ার হয়েছে। এবার আমি ওই ফার্স্ট কম্পাউন্ড আর থার্ড কম্পাউন্ডের মধ্যে একটু তাকাতে বলবো, যারা আমরা ভাবলাম যে স্যার তার মানে এটা অ্যাকসেপ্টেড আর এটা অ্যাকসেপ্টেড। একটু যদি ভালো করে ভেবে দেখো, তো লক্ষ্য করে দেখো, আলটিমেটলি এই ফার্স্ট আর থার্ড কম্পাউন্ডের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই ফার্স্ট আর থার্ড কম্পাউন্ডের মধ্যে অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নেই। মুছে লিখছি আমি, হ্যাঁ। তো ফার্স্ট কম্পাউন্ডটা এইভাবে লিখেছিলাম আমি, ইট ওয়াজ লাইক দিস। And the last compound looks like this. আলটিমেটলি ওদের মধ্যে কোনো ডিফারেন্স নেই তো, হ্যাঁ। এটাকেই তো উল্টে লেখা হয়েছে, জাস্ট ফ্লিপ। ওই যে সেই ছবি এডিট করলে করে না, ওই যে কী বলে, মিরর মিরর ইমেজে মিরর এফেক্ট। তো এটাকে আয়নার সামনে রেখে দেখো, ঠিক উল্টে যাবে এরকমভাবে, মিরর এফেক্ট। এই তো, ঠিক আছে, একদম সেম জিনিস। সো ফার্স্ট আর থার্ড কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি সেম ছিল, তাই আমাদের মনে রাখতে হবে যখনই যখনই আমাদের এরকম প্রোপিন পেন্টিন আঁকতে দেবে, আমাদের কাছে অপশান আছে ডবল বন্ডটা অনেক জায়গায় রাখার, বাট আমরা চেষ্টা করবো সবসময় ডবল বন্ডটা টার্মিনাল কার্বন অ্যাটমের সঙ্গে, টার্মিনাল মানে একদম সাইডে যে কার্বন অ্যাটমটা আছে ওর সঙ্গে রাখার। কেন? তাহলেই ডবল বন্ডের নাম পজিশনটা হবে ওয়ান। অ্যান্ড ওয়েন দে আর সেইং প্রোপিন, দে অ্যাকচুয়ালি মিন প্রোপ ওয়ান ইন। ওরা লিখছে না, বাট এটা হচ্ছে প্রোপ ওয়ান ইন। ঠিক আছে, বিউটিন মানে বিউট ওয়ান ইন, পেন্টিন মানে পেন্ট ওয়ান ইন, পেন্ট টু ইন নয়। ক্লিয়ার? তাহলে তোমাদের যদি বলা হয় পেন্টিন আঁকতে, পেন্টিন, তাহলে তোমরা কীরকম আঁকবে? পাঁচটা কার্বন পরপর, হয় ডবল বন্ডটা এদিকে দাও, নইলে ডবল বন্ডটা এদিকে দাও। আমি এদিকে দিচ্ছি, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড। তো এখানে দুটো হাইড্রোজেন, কেন? চারটের মধ্যে দুটো হাত ইউজ করেছে, এটা তিনটে হাত ইউজ করেছে তাই একটা হাইড্রোজেন, এটা দুটো হাত ইউজ করেছে তাই দুটো হাইড্রোজেন, এটাও দুটো হাত ইউজ করেছে তাই দুটো হাইড্রোজেন, এটা একটা হাত ইউজ করেছে তাই তিনটে হাইড্রোজেন। রাইট? আচ্ছা, যদি তোমাদের বলতাম পেন্ট টু ইন আঁকতে, তাহলে কি করতে? পেন্ট টু ইন, এই নিয়মগুলো আবার কী ছিল সেই মনে আছে তো? যে দুটো নাম্বারের মধ্যে কমা দিতে হয়, লেটার আর নাম্বারের মধ্যে হাইফেন দিতে হয়। তো পেন্ট টু ইন মানে পাঁচটা কার্বন, 1 2 3 4 5, নাম্বারিং করছি যে কোনো একটা দিক থেকে। ধরো এই থেকে নাম্বারিং করলাম 1 2 3 4 5, তো বলেছে পেন্ট টু ইন, তার মানে আমাদের সেকেন্ড পজিশনে ডাবল বন্ডটা রাখতে হবে, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড হবে। রাইট? এখানে তিনটে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, আর এখানে তিনটে হাইড্রোজেন। দ্যাটস ইট। এই হচ্ছে অ্যালকিন। দ্যাটস অল ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে আর কিচ্ছু নেই, মুছে দিলাম। 3 নম্বর অ্যালকাইন। অ্যালকাইন অ্যাকচুয়ালি অ্যালকিন আর অ্যালকাইনটা কিন্তু কী বলে ওটাকে, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের পার্ট, তো লিখে নিও। আচ্ছা, অ্যালকাইনের ডেফিনেশন লেখো। দ্য হাইড্রোকার্বন চেন কন্টেনিং অ্যাট লিস্ট ওয়ান ট্রিপল বন্ড, দ্য হাইড্রোকার্বন চেন কন্টেনিং অ্যাট লিস্ট ওয়ান ট্রিপল বন্ড, the hydrocarbon chain containing at least one triple bond between two carbon atoms is known as alkyne compound, is known as alkyne compound। লেখো, যে হাইড্রোকার্বন যৌগগুলিতে
যে হাইড্রোকার্বন যৌগগুলিতে কমপক্ষে কমপক্ষে একটি ত্রিবন্ধন ব্র্যাকেটে লেখো দুটি কার্বন পরমাণুর মধ্যে, কমপক্ষে একটি ত্রিবন্ধন ব্র্যাকেটে লেখো দুটি কার্বন পরমাণুর মধ্যে বর্তমান বর্তমান তাদের অ্যালকাইন বলা হয়, তাদের অ্যালকাইন বলা হয়, তাদের অ্যালকাইন বলা হয়। জেনারেল ফর্মুলা বা সাধারণ সংকেত প্রত্যেকে নোটস পাঠাবে। CnH2n-2, যেখানে n এর ভ্যালু শুরু হবে কোথা থেকে, n এর ভ্যালু আবারও শুরু হবে 2 থেকে। কেন? আচ্ছা, অনেকে এটাও বলে যে স্যার মনে হচ্ছে 3 থেকে শুরু হবে, কারণ অ্যালকেনে 1 থেকে শুরু হয়, অ্যালকিনে 2 থেকে, আর অ্যালকেনে 3 থেকে। ব্যাপারটা কিন্তু এরকম নয়, ব্যাপারটা কিন্তু মোটো এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে ট্রিপল বন্ডটা দেখাতে মিনিমাম আমাদের দুটো কার্বন লাগবে, ট্রিপল বন্ডটা দেখাতে মিনিমাম আমাদের দুটো কার্বন লাগে। তো দুটো কার্বনের জন্য এই এন এর ভ্যালু 2 হলেই হবে, দ্যাটস এনাফ। তো আমি ধরে নিচ্ছি এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে স্ট্রাকচারটা অনুযায়ী কী আসবে, C2H, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, আর 4 মাইনাস 2 মানে কত হয়ে যাবে, 4 মাইনাস 2 মানে হয়ে যাবে 2। তো স্ট্রাকচার উইল বি C2H2, দিস স্ট্রাকচার উইল বি C2H2, ঠিক আছে। আচ্ছা, এই স্ট্রাকচারটা দেখতে কীরকম হবে, দুটো কার্বন, অ্যালকাইন মানে এদের মধ্যে ট্রিপল বন্ড রয়েছে, অ্যালকাইন মিন্স এদের মধ্যে 3টে বন্ড রয়েছে, 1 2 3। এই কার্বনটার 4টে হাতের মধ্যে 3টে হাত ইউজ হয়ে গেছে, একটা হাত পড়ে রয়েছে, সেই হাতে একটা হাইড্রোজেন। এই কার্বনটারও 4টে হাতের মধ্যে 3টে হাত ইউজ হয়ে গেছে, একটা হাত পড়ে রয়েছে, ওখানে একটা হাইড্রোজেন। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইথাইন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইথাইন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ইথাইন। ডান। ইথাইন কী করে বুঝলাম, দুটো কার্বন রয়েছে তাই ইথ, আর সাফিক্সটা লক্ষ্য করো, অ্যালকাইনের ক্ষেত্রে সাফিক্সটা কী হয়, অ্যালকাইনের সাফিক্সটা হয় হচ্ছে অ্যালক প্লাস আইন, সো দ্য সাফিক্স ইজ আইন, তাই জন্য নামটা হয়ে যাবে ইথাইন। ওকে, এনের ভ্যালুটা যদি 3 হয়, মানে কী হবে, C3H4। কেন H4 কেন হলো, 3 ইন্টু 2 মানে 6, 6 মাইনাস 2 মানে 4, সো ইট ইজ C3H4। যার স্ট্রাকচারটা হবে হচ্ছে 3টে কার্বন পাশাপাশি বসিয়ে দাও, ট্রিপল বন্ডটা যে কোনো একটা দিকে দিয়ে দাও, ওই সেই ডবল বন্ডের মতোই গল্প, আর একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখানে কটা হাইড্রোজেন, একটা, এখানে একটাও হাইড্রোজেন হবে না, এখানে কটা হাইড্রোজেন, এখানে 3টে হাইড্রোজেন। দিস দ্য নেম অফ দি স্ট্রাকচার ইজ প্রোপাইন, প্রোপাইন, প্রোপাইন। আচ্ছা, বাংলা লেখা হচ্ছে না, প্রোপাইন, প্রোপাইন, ঠিক আছে। আচ্ছা, বলা হলো না, এই যে ইথাইন রয়েছে, হ্যাঁ, ইথাইনের একটা কমার্শিয়াল বা বাণিজ্যিক নেম আছে, কি, অ্যাসিটিলিন, ACETYLENE, অ্যাসিটিলিন। তোমাদের ধরো বললাম এই বিউটাইন আঁকো, বিউটাইন, বিউটাইন, বিউটাইন ধরো আঁকতে বললাম, তো কীরকম হবে, 4টে কার্বন, 1 2 3 4। বিউটাইন মানে কি, আবার সে একই কথা, বিউট ওয়ান আইন, বিউটাইন মানে বিউট ওয়ান আইন। ট্রিপল বন্ডটা হয় এদিকে থাকবে, নইলে ট্রিপল বন্ডটা এদিকে থাকবে, তোমাদের ব্যাপার কোন দিকে দেবে। আমি এদিকে দিচ্ছি, বাকিগুলো সব সিঙ্গেল বন্ড। CH, এখানে একটাও হাইড্রোজেন হবে না, কারণ ও 4টে হাত ইউজ করে ফেলেছে। এর কাছে 2টো হাইড্রোজেন, আর এর কাছে 3টে হাইড্রোজেন। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ বিউটাইন। এইভাবে করে আমরা যে কোনো অ্যালকাইনের স্ট্রাকচারই বানাতে পারবো। তাহলে আমরা কী কী করলাম, আমরা অ্যালকেন করেছি, আমরা অ্যালকিন করেছি, আমরা অ্যালকাইন করেছি। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে ওখানে আমরা শুরু করব অ্যালকাইন দিয়ে, বাট বিফোর দ্যাট, তার আগে আমার আরেকটা ছোট্ট জিনিস বলার দরকার আছে, ঠিক আছে। এত অবধি হয়ে গেছে তোমাদের অ্যালকাইন অবধি। আমি আজকে অ্যালকিল গ্রুপটা করাতে পারতাম, বাট যেহেতু অ্যালকিল গ্রুপটা নিয়ে আমাদের পুরো ক্লাস 12-এর কেমিস্ট্রিটা, সেই জন্য ওটাকে আমি নেক্সট দিন শুরু করব, ওটা থেকেই আমরা চ্যাপ্টার কন্টিনিউ করতে আরম্ভ করে দেবো, আর টাইম নেব না, ঠিক আছে। এবার ক্লাসের টাইমটা আমি একটু তোমাদের বলে দেবো, সেটা হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট ক্লাস নেবো এখন, তাড়াতাড়ি করে, হ্যাঁ। আর আজকের ক্লাসটা থেকে বুঝতে পারছো যে তোমাদের বাড়িতে বেশি প্র্যাকটিস করার মতো কিছু নেই,
আজকে ক্লাসটা যেরকম প্র্যাকটিস করার মতো কিছু নেই, কিন্তু নেক্সট ক্লাস থেকে তোমাদের প্র্যাকটিস করার মতো অনেক কিছু থাকবে। সেই ক্লাস, সেই প্র্যাকটিস মিস হলে তখন আমি দেখবো ব্যাপারটা কী হয়। আরেকটা জিনিস হচ্ছে, আজকের এই ক্লাসটার কাজটা কী হবে তোমাদের, এটা তো জানি দেখে কী হবে, এটা যেন জানি বলতে গিয়ে যেন এমন কিছু না হয়ে যায় যে কাউকে জিজ্ঞেস করলাম সে আমাকে বলতে পারছে না। স্বভাব আছে একটা, লেখাতে লিখতে লিখতে হঠাৎ করে কাউকে একটা জিজ্ঞেস করলাম জেনারেল ফর্মুলা কী, সে বলতে পারলো না, মজা হবে। আচ্ছা, একটা স্ট্রাকচার রাখছি এখানে আমি। ওয়েল, 3 রকমের কার্বন হয়, ঠিক আছে? 3 রকমের, অ্যাকচুয়ালি 4 রকমের কার্বন হয়। প্রাইমারি, প্রাইমারি কার্বন, প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন, প্রাইমারি কার্বন বা 1 ডিগ্রি কার্বন, বাংলা লিখে রাখতে পারো প্রাইমারি কার্বন। সেকেন্ড ওয়ান, সেকেন্ডারি কার্বন, সেকেন্ডারি কার্বন বা 2 ডিগ্রি কার্বন। 3 নম্বর, টারশিয়ারি কার্বন, টারশিয়ারি কার্বন বা 3 ডিগ্রি কার্বন, বাংলাতেও লিখতে পারো টারশিয়ারি। 4 নম্বর, কোয়াটারনারি, কোয়াটারনারি কার্বন বা 4 ডিগ্রি কার্বন অ্যাটম, ঠিক আছে? তাহলে কী কী বললাম? প্রাইমারি কার্বন, সেকেন্ডারি কার্বন, টারশিয়ারি কার্বন আর কোয়াটারনারি কার্বন, ঠিক আছে? এখন এই 4 রকমের কার্বন অ্যাটম কি হয় সেটা আমাদের আজকে প্রথম দিন থেকেই কিন্তু ক্লিয়ার করে নেওয়াটা উচিত, যে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি কি হয়। পরের দিন আমি আবার তোমাদেরকে প্রাইমারি অ্যালকিল গ্রুপ, সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ, টারশিয়ারি অ্যালকিল গ্রুপ, কোয়াটারনারি অ্যালকিল গ্রুপ বলে কিছু হয় না, ওকে? প্রাইমারি অ্যালকিল গ্রুপ, সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ আর টারশিয়ারি অ্যালকিল গ্রুপ করাবো, এই কনসেপ্টটা থেকেই আসবে। বাট আগে আমাদের জেনে রাখা ভালো যে প্রাইমারি কার্বন অ্যাটম কাকে বলে, ঠিক আছে? ওয়েল, একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি বোঝাচ্ছি। ধরো এই একটা স্ট্রাকচার রেখে দিলাম, এরকম স্ট্রাকচার তোমরা 11-এ প্রচুর দেখেছো, তাই আমি খুব একটা চিন্তা করছি না এই ব্যাপারটা নিয়ে আর। হুম, এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটার কথা বলছি। এই স্ট্রাকচারটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই উপরে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি যে কটা কার্বন আছে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। শুনে রাখো ভালো করে, যে কার্বন অ্যাটমটা, যে কার্বন অ্যাটমটা অন্য আরেকটা কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকে, আমি কি বলছি, যে কার্বন অ্যাটমটা অন্য আরেকটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে বলে প্রাইমারি কার্বন। উমা, তাহলে তো এখানে দেখতে গেলে সবকটাই প্রাইমারি কার্বন, কারণ সবকটাই তো কোনো না কোনো কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড রয়েছে, হ্যাঁ। বাট দ্য এক্স্যাক্ট ডেফিনেশন ইজ, যে কার্বন অ্যাটমটা অন্য, শুধুমাত্র অন্য আরেকটা কার্বনের সাথেই, মানে আরেকটা মানে অনলি ওয়ান কার্বন অ্যাটম, দ্য কার্বন অ্যাটম হুইচ ইজ অ্যাটাচড উইথ অ্যানাদার অনলি ওয়ান কার্বন অ্যাটম, তার বেশি নয়, একটার বেশি নয়, নট মোর দ্যান ওয়ান, সেই কার্বন অ্যাটমকে বলা হবে প্রাইমারি কার্বন অ্যাটম। যেমন তোমরা এই কার্বন অ্যাটমটাকে দেখো, চলো আমি কম্পেয়ার করে বলছি, যেমন ধরো এই কার্বনটাকে দেখো আর এই কার্বনটাকে দেখো, কি করে বুঝবো কোনটা প্রাইমারি? যেমন ধরো এই কার্বন অ্যাটমটা, এ কিন্তু এদিকে একটা কার্বন অ্যাটমের সঙ্গে আবার এদিকে একটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড রয়েছে, তার মানে এই কার্বন অ্যাটমটা একটা নয়, দুটো কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড রয়েছে, একটা এইটা একটা এইটা, তাহলে এটাকে তোমরা প্রাইমারি বলতে পারবে না। বাট লুক অ্যাট দিস কার্বন অ্যাটম, ইট ইজ অ্যাটাচড উইথ অনলি দিস কার্বন, ঠিক আছে? এই হাইড্রোজেনগুলোকে গুলিয়ে ফেলো না কিন্তু, এটা তো বাকি তিনটে হাতে রয়েছে। এই কার্বনটার সঙ্গে সিঙ্গেল বল কোন কার্বনটার রয়েছে? এই কার্বনটার সঙ্গে সিঙ্গেল বন্ড রয়েছে এই কার্বন অ্যাটমটার। তাহলে এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে? মাত্র একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে, তাই জন্য এটাকে বলা হয় 1 ডিগ্রি কার্বন বা প্রাইমারি কার্বন। ইফ আই টক অ্যাবাউট দিস কার্বন অ্যাটম, কটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড রয়েছে? সৃজনী বলো, এটা কত ডিগ্রি হবে? এই সেকেন্ড কার্বনটা ইয়েস, 2 ডিগ্রি। একটা, দুটো, তিনটে, তিনখানা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড রয়েছে। ওকে, চলো বলে দিচ্ছি, বলা হয়নি তাই জন্য।
তাহলে যে কার্বন অ্যাটমটা মাত্র একটা কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় 1 ডিগ্রি। যে কার্বন অ্যাটমটা দুটো কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় 2 ডিগ্রি। যে কার্বন অ্যাটমটা তিনটে কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে বলা হয় 3 ডিগ্রি। আর যে কার্বন অ্যাটমটা চারটে কার্বন অ্যাটমের সঙ্গে অ্যাটাচ থাকে সেটাকে 4 ডিগ্রি বলা হয়। এবার বলো এটা কত ডিগ্রি কার্বন অ্যাটম? 3 ডিগ্রি। বিকজ এখানে একটা কার্বন অ্যাটম, এখানে একটা কার্বন অ্যাটম, এখানে একটা কার্বন অ্যাটম, তিন দিকে তিনটে কার্বন অ্যাটমের সঙ্গে এই কার্বনটা অ্যাটাচড রয়েছে। সো দিস ইজ 3 ডিগ্রি। ওকে মিথিরা, মিথিরা এইটা কত ডিগ্রি কার্বন অ্যাটম? তাড়াতাড়ি তাড়াতাড়ি। কত? 2 ডিগ্রি। 2 ডিগ্রি, বিকজ এইটার এদিকে একটা রয়েছে আর এদিকে একটা রয়েছে, দুটো কার্বনের সঙ্গে অ্যাটাচড রয়েছে, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন অ্যাটম। খুব ভালো কথা। পায়েল এরপর এটা তুমি বলবে, এই কার্বনটা যার এদিকে একটা কার্বন অ্যাটম, এদিকে একটা কার্বন অ্যাটম, এদিকে একটা কার্বন অ্যাটম, এইদিকে একটা কার্বন অ্যাটম, এই কার্বনটা কত ডিগ্রি? 4 ডিগ্রি। 4 ডিগ্রি, তাই এটাকে বলা হয় 4 ডিগ্রি কার্বন অ্যাটম বা কোয়াটারনারি কার্বন অ্যাটম। ভালো কথা। আচ্ছা রাহুল, এই কার্বন এই কার্বন এই কার্বন, এই তিনটে কার্বন কত ডিগ্রি? কোনটা 1 ডিগ্রি, কোনটা 2 ডিগ্রি, কোনটা 3 ডিগ্রি? বলো। স্যার তিনটাই 1 ডিগ্রি। ভেরি গুড, তিনটেই 1 ডিগ্রি, তিনটেই 1 ডিগ্রি। কেন কেউ বলতে পারবে কেন তিনটেই 1 ডিগ্রি হলো? কারণ এটাও একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড, এটাও একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড, এটাও একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড। হয়ে গেছে। সো দিস ইজ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রি কার্বন অ্যাটম। লিখে ফেলো। হয়ে গেছে লেখা? সবার হয়ে গেছে? সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ ওকে মুসলাম, মুসলাম লাস্ট ওয়ান, 2 মিনিটের ব্যাপার। হেডিং দাও হাইব্রিডাইজেশন, বাংলায় যেটাকে বলে শঙ্করায়ন। হাইব্রিডাইজেশন অনেক রকমের হয়। অর্গ্যানিকের ক্ষেত্রে আপাতত আমাদের 3 রকমের লাগবে। কি কি? sp3, sp2 আর sp। sp3, sp2 আর sp। sp3 কখন হবে? যখন একটাও পাই বন্ড নেই, নো পাই বন্ড, নো পাই বন্ড। sp2 হাইব্রিডাইজেশন কোন কার্বন অ্যাটমটা হবে? যার কাছে একটা পাই বন্ড রয়েছে। sp হাইব্রিডাইজেশন কোনটা হবে? যার কাছে দুটো পাই বন্ড রয়েছে। এগেইন আই এম সেইং, যদি কারোর জানতে ইচ্ছা হয় যে কেন এরকমটা হলো আমাকে বলবে। কেমিক্যাল বন্ডিংয়ের ক্লাস করতে হবে হাইব্রিডাইজেশনের, ওখানে ডিটেলসে বোঝানো হবে যে কেন sp, কেন sp2, কেন sp3। ওকে আচ্ছা, কোথায় কটা পাই বন্ড আছে কি করে বুঝবো আমরা? পাই বন্ড ব্যাপারটা কি? সহজে যদি বলি, ধরো দুটো অ্যাটম এ আর বি, ধরো এ আর বি এর মধ্যে সিঙ্গেল বন্ড রয়েছে। বন্ড দু রকমের হয়, কোভ্যালেন্ট বন্ড দু রকমের হয়, একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। ওকে, যদি দেখো এ আর বি কম্পাউন্ডের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড রয়েছে, ইফ দের ইজ অনলি ওয়ান বন্ড দ্যাট ইজ সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকা মানে এটা হচ্ছে শুধু সিগমা বন্ড। সবসময় জানবে দুটো অ্যাটমের মধ্যে ফার্স্ট যে বন্ডটা হয় দ্যাট ইজ অলওয়েজ সিগমা বন্ড। এখানে ধরো এ আর বি এর মধ্যে ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ডের মধ্যে একটা হবে সিগমা, তাহলে আরেকটা কি হবে? দুটো অ্যাটমের মধ্যে একটা বন্ডই সিগমা হয়, বাকি যে কটা বন্ড থাকবে সব পাই। তাহলে এখানে একটা সিগমা, তাহলে আরেকটা কি হবে? অবভিয়াসলি আরেকটা পাই বন্ড হবে। সো ইন কেস অফ সিঙ্গেল বন্ড, সিগমা বন্ড হবে একটা সিগমা বন্ড, আর পাই বন্ড নেই, জিরো পাই বন্ড। ঠিক আছে? ইন কেস অফ ডাবল বন্ড একটা হবে সিগমা, সিগমা একটা হবেই, ওটাকেও আটকাতে পারবে না। তাহলে আরেকটা যেটা পড়ে থাকবে ওটা কী হবে? ওটা হবে পাই বন্ড। ঠিক আছে? আর এ আর বি এর মধ্যে যদি ট্রিপল বন্ড থাকে তাহলে আবারও বলছি একটাই সিগমা বন্ড হবে, কমও নয় বেশিও নয়। কারোর মধ্যে বন্ড থাকা মানেই সেখানে ফিক্সড একটা সিগমা বন্ড থাকবে, তারপর বাকি যদি কিছু থাকে তাহলে ওগুলো পাই বন্ড হবে। তাহলে এখানে একটা সিগমা বন্ড হয়ে গেল, বাকি কটা পড়ে রয়েছে? বন্ড আরও দুটো, তাহলে দুখানা পাই বন্ড হবে। আশা করি তোমরা পাই বন্ডের নাম্বারটা বুঝতে পারলে যে কী করে বার করছি। তাহলে সিঙ্গেল বন্ডে ওটা শুধু সিগমা বন্ড, ডাবল বন্ডে একটা সিগমা, তাহলে আরেকটা পাই পড়ে রইলো। ট্রিপল বন্ডে তিনটে বন্ডের মধ্যে একটা সিগমা, তাহলে বাকি দুটো পাই। তাহলে এবার এই বক্সটা দেখে নাও, যদি কোথাও দুটো পাই বন্ড থাকে সেখানে sp
যদি কোথাও একটা পাই বন্ড থাকে তাহলে সেখানে sp2, যদি কোথাও একটাও পাই বন্ড না থাকে তাহলে sp3। নিচে একটা কার্বনের স্ট্রাকচার রাখছি, কম্পাউন্ড রাখছি, তোমরা আমাকে বলো যে সেখানে কোনটা 1D, কোনটা sp2, কোনটা sp আর কোনটা sp3। ধরো এইটা ch3 বন্ড, যাকে জিজ্ঞেস করবো সে রেডি থাকবে বলার জন্য, প্রত্যেককে জিজ্ঞেস করবো। ছোট হয়ে গেল, ch2 c ট্রিপল বন্ড ch। সঞ্চারী, সঞ্চারী, ফার্স্ট কার্বন অ্যাটমটা এইটা, এই কার্বন অ্যাটমটা এ কটা পাই বন্ড করেছে, একটু কটা পাই বন্ড করেছে একটু বলবে? এখানে কোনো পাই বন্ড পাই নেই, বন্ড নেই, সিগমা বিকজ বন্ড এই আছে। কার্বনটা একটাই সিঙ্গেল বন্ড করেছে, তাহলে এখানে কোনো পাই বন্ড নেই। পাই বন্ড নেই মানে কত হাইব্রিডাইজেশন এটার? sp3 sp3। তুষার, এই কার্বন অ্যাটমটা, দিস কার্বন অ্যাটম, ডান দিক বাদিক দুদিকটাই দেখবে কটা পাই বন্ড করেছে, স্যার একটাই। বিকজ এদিকে সিঙ্গেল বন্ড রয়েছে, দের ইজ নো পাই বন্ড, বাট এদিকে ডাবল বন্ড রয়েছে, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই। সো দিস কার্বন অ্যাটম ইজ ইনভলভড ইন ওয়ান পাই বন্ড। ওয়ান পাই বন্ড মিন্স হোয়াট? sp2 হাইব্রিডাইজেশন। স্যার sp2। ভেরি গুড। তারপরেরটা কি হবে রাহুল? তারপরের কার্বন অ্যাটমটা? স্যার তারপরটা sp2 হবে। তারপরেরটাও sp2 হবে, বিকজ এটারও একটা পাই বন্ড রয়েছে, আর কোনো পাই বন্ড নেই। ওকে, এই যে ch2টা রয়েছে, ch2, ঠিক আছে, এই ch2টা কি হবে? পায়েল বলো, ch2টা কি হবে? পাই বন্ড কটা রয়েছে? একটাও নেই, দুদিকেই সিঙ্গেল বন্ড রয়েছে, মানে দুটোই সিগমা বন্ড, তাহলে এটা sp3। আচ্ছা অন্বেষা, এইটা কি হবে? sp2 নাকি sp3? স্যার এটা হ্যাঁ sp হবে। sp, বিকজ এদিকে সিঙ্গেল বন্ড রয়েছে মানে সিগমা বন্ড, বাট এদিকে ট্রিপল বন্ড রয়েছে, একটা দুটো তিনটে, তিনটের মধ্যে দুটো পাই আছে, তার মানে এটা sp। সেম উইথ দিস কার্বন অলসো, এটারও তিনটে বন্ড রয়েছে, তিনটের মধ্যে একটা সিগমা বাকি দুটো পাই, সো দিস ইজ sp হাইব্রিডাইজড। দ্যাটস অল ফ্রম টুডেজ পার্ট। নেক্সট দিনের জন্য কেউ একটু হেডিং দিয়ে রাখো অ্যালকিল গ্রুপ, পরের দিনের জন্য কেউ একটু হেডিং দিয়ে রাখো অ্যালকিল গ্রুপ। তার আগে তোমাদের কাজ হবে বাড়িতে এটা ভালো করে পড়ে রাখা। আমি কিন্তু নেক্সট দিন ক্লাসে জিজ্ঞেস করবো, আমি জানি না কালকেও হতে পারে, পরশু দিনও হতে পারে, টাইম ফিক্স করে করবো আমরা, বাট খুব খুব তাড়াতাড়ি দেবো নেক্সট ক্লাসটা। ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা বলো এত অবধি? প্রত্যেককে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার। হ্যাঁ দা। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ স্যার। ওকে, প্রত্যেকে নোটস পাঠাবে। চলো, গুড নাইট, লিভ।